আসসালামু আলাইকুম। আমি রিধি। আমার বাবার নাম পারভেজ হোসেন। 2013 সালের ডিসেম্বরের 2 তারিখ আমার বাবাকে শাহবাগ থেকে তুলে নিয়ে যাওয়া হয়। আমি 2.5 বছর যখন আমার ছিল তখন থেকে আমার আম্মুর কোলে কোলে করে এখানে আসি। এখন আমি বড় হয়ে গেলাম এখানে আসতে আসতে। ঘুম এই শব্দটা অনেক ছোট, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে হাজার হাহাকার, কষ্ট, কান্না। আমার ছোট থেকে একটাই স্বপ্ন যে আমি আমার বাবার সাথে স্কুলে যাব, কিন্তু এখন পর্যন্ত আমার এই স্বপ্নটা পূরণ হচ্ছে না। আমার এই স্বপ্নটা কি আদেও পূরণ হবে? আমার ভাই কি বাবার মুখটা দেখতে পারবে? এই স্বাধীন দেশে কি আমাদের বিচার হবে? আমাদের বাবাদের কোথায়? আমাদের বাবাদের কেন গুম করা হয়েছিল? গুম কমিশন বলে ধরে নিন ওরা মৃত। কেন? এটা কি হাতের অঙ্ক যে আমরা ধরে নেব আমাদের বাবার আর নেই? একটা দল করা কোনো অপরাধ না, দল সবাই করে। এর জন্য এটা কেমন বিচারে বাংলাদেশে? বছর যায়, নতুন বছর আসে, কিন্তু আমাদের বাবার আসে না। আমরা এই একটা বছরের বেশি হয়ে গেল 5 আগস্টের পর, কিন্তু আমরা একজনকেও ফেরত পেলাম না। আমি তারেক রহমান চাচুর কাছে আশা করি যে আমাদের বাবাদের খুঁজে দিবে, এই বাংলাদেশের মাটিতে বিচার করবে এই গুমের। আসসালামু আলাইকুম। আমার নাম সাফা, আমার বাবার নাম সোহেল। 2013 সালের 2 ডিসেম্বর আমার বাবাকে শাহবাগ থেকে গুম করা হয়। আমার বাবাকে যখন গুম করা হয় তখন আমার বয়স ছিল 2 মাস। এখন আমার বয়স 13 বছর। এক যুগের অধিক সময় ধরে বাবার অপেক্ষায় বসে আছে, কিন্তু বাবার মুখটা দেখতে পারিনি এখন পর্যন্ত। এই ছবিটা ধরে এই 13 বছরে অনেক জায়গায় গিয়েছি এবং অনেক বক্তব্য দিয়েছি, কিন্তু বাবার খোঁজ পাইনি এখনো। বাবার সাথে আমার কোনো স্মৃতি নেই। বাবাকে ছাড়া জীবনটা অসম্পূর্ণ মনে হয়। আমরা আমাদের বাবাকে ফেরত চাই। এই কথাটা অনেকবার বলেছি, কিন্তু আমরা আমাদের বাবাদের ফেরত পাইনি। তারেক রহমান চাচুর কাছে আমাদের একটাই চাওয়া, তিনি আমাদের বাবাকে ফিরিয়ে দিবেন এবং এই সঠিক বিচার করবেন। আসসালামু আলাইকুম। 2013 সালের 4 ডিসেম্বর আমার বাবাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। 2013 সালের 4 ডিসেম্বর মোট 8 জনকে তুলে নিয়ে যাওয়া হয়। বসুন্ধরা থেকে সন্ধ্যাবেলায় সুমন চাচু সহ 6 জন এবং রাতে আমার বাবা সহ আরো 2 জন, মোট 8 জনকে তুলে নিয়ে যাওয়া হয়। 13 বছর হয়ে গেছে, আমি আমার বাবাকে দেখি না। বাবা কি জিনিস আমি বুঝি না। আমার বাবাকে যখন নিয়ে যায় তখন আমার 3 বছর বয়স ছিল। আমি তখন বাবা মানেটাও বুঝতাম না। আমি যদি তখন জানতাম আমি আমার বাবাকে হারিয়ে ফেলবো, তাহলে আমি আমার বাবাকে জড়িয়ে ধরে একটু কান্না করতাম। আমি আমার বাবাকে আর কখনো পাবো না, আমি এটা কখনো জানিনি। আমার বয়সটা যখন বাবার হাত ধরে ফুটপাত দিয়ে হেঁটে হাঁটা শিখার, সেই বয়সটায় আমি আমার মায়ের হাত ধরে বাবার ছবিটা বুকে নিয়ে আমার বাবাকে দাঁড়ে দাঁড়ে খুঁজেছি, কিন্তু আমি আমার বাবাকে কোথাও পাইনি। আমি আমার বাবাকে ফেরত চাই। আমি আমার বাবার হাতটা একটু ধরতে চাই। আমাকে আমার বাবার হাতটা ধরার সুযোগ করে দেওয়া হোক। আমি স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন এই মঞ্চে দাঁড়িয়েই বলেছিলাম তারেক রহমান চাচু খুব শীঘ্রই দেশে ফিরে আমার বাবার সাথে কি হয়েছে সেটার বিচার করবে। আজ চাচু আমার পাশে বসে আছে, আজও আমি সেই একই কথা বলবো। আমার বাবা সহ আমার সকল চাচুদের সাথে কি করা হয়েছে, তাদের কি অপরাধ ছিল সেটা খুঁজে বের করবে এবং কারা তাদের সাথে এরকম অন্যায় করেছে তাদেরকে এই বাংলার মাটিতে উপযুক্ত শাস্তি দিবে। 5 আগস্টের পর তো সবার জন্য দেশ স্বাধীন হয়েছে, আমাদের জন্য স্বাধীন
যে এতদিন পর্যন্ত আমার বাবা সহ আমার সকল ছাত্রদেরকে আমরা ফেরত না পাবো, ততদিন পর্যন্ত আমাদের জন্য দেশ স্বাধীন হবে না। আমরা এই স্বাধীন দেশে হাঁটতে পারবো না, ততদিন পর্যন্ত বলবো না আমরা স্বাধীন, কারণ আমরা আমার বাবাদেরকে পাইনি, আমরা তাদের হাতটা ধরতে পারিনি। আমাদের হাজারো কথা, হাজারো স্বপ্ন, হাজারো ইচ্ছে মাটি চাপা পড়ে গেছে। বাবাকে নিয়ে হাজারো কথা ছিল যা বাবাকে বলা হয়নি, সুযোগ পাইনি বাবাকে বলার। বাবাকে যখন এই কথাগুলো বলবো, বাবা তো তখন থেকেই নাই, কাকে বলবো কথাগুলো? বাবা নামক বটগাছের ছায়াটা আমাদের মাথার উপর নাই। আমি আশা করব তারেক রহমান চাচ্চু এই সেই বটগাছের ছায়াটা হয়ে আমাদের পাশে থাকবে। আমার এতটুকুই চাওয়া চাচ্চুর কাছে, তিনি আমাদের পাশে থাকুক, আমাদেরকে একটু দেখুক। আমরা আর বেশি কিচ্ছু চাই না, আমরা শুধু বাবার আদরটুকু চাই, আর কিচ্ছু আমাদের প্রয়োজন নেই। খুঁজে বেড়ানো তার এক সন্তান, শুধু বাবার জন্য যে হাহাকার, সেই হাহাকার গুলো আমরা কাউকে বলে বোঝাতে পারি না। আমার স্বামীকে 2013 সালের 28শে নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গুম করা হয়, যেখানে খুব বড় করে লেখা ছিল, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। সেই আলো আমাদের জীবনে আর আসেনি, সেই আলো আমাদের জীবনে অন্ধকার হয়ে আসছে আমার সন্তানের জন্য। আমরা এখন শুধু চাই আমার স্বামীর সন্ধান দিক এবং এই বিচারটা যেন করা হয়। গুম কমিশন যেটা রিপোর্ট, ফাইনাল রিপোর্ট সাবমিট করেছে, সেখানে তারা বলেছে 251 জনকে ধরে নিতেছে, তারা আর কখনো ফেরত আসবে না। ধরে নিতে আমি এটা কাউকে বলতে পারি না। আমার শাশুড়ি সামনে বসে আছে, সে 2 দিন আগেও দোয়া করছে আমার ছেলেটা যেন ফিরে আসে। আমি তাকে বলতে পারি না যে গুম কমিশন কি রিপোর্টটা দিছে। আমি বলতে পারি না যে তার ছেলে আর কখনো ফিরে আসবে না তার কাছে। তার বোনদেরকে বলতে পারি নাই তার ভাই আসবে না। এটা নিজের ভিতরে বয়ে বেড়ানো যে কি কষ্ট, কি যন্ত্রণা, সেটা শুধুমাত্র আমরা জানি, আমরা বুঝতে পারি। আমরা কি এখন তাকে মৃত বলে ধরে নেব নাকি শহীদ হিসেবে ধরে নেব? আমি তো তারেক রহমান স্যারের কাছে জানতে চাই, আমরা কি হিসাবে মানুষগুলাকে ধরে নেব? বাকি জীবন আমরা কি হিসাবে তাকে মনে রাখবো? আমরা একটা দিনও পাই নাই যে তার জন্য স্মরণ করে মনে করে একটা দোয়া করব। আমরা যে কি যন্ত্রণা কাটাচ্ছি সেটা কেউ বুঝতে পারবে না। আমাদের রাতগুলো বালিশ ভিজে যায়, রাতের বালিশগুলো কান্নায় ভিজে যায়, যেটা কেউ দেখে না, কাউকে বলতে পারি না, নীরবে আমরা শুধু চোখের পানি ফেলে যাই। আমাদের সাথে তুলি আপু যদি না পাশে থাকতো, এই মায়ের ডাক না থাকতো, আমরা জানি না আজকে আমরা কোথায় আমাদের এই প্রতিবাদটুকু জানাতে পারতাম। আমি সেজন্য তুলিয়াপুর কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে আজকে অন্তত তিনি আমাদের পাশে থেকে আমাদের সাহস জুগিয়েছেন এই পর্যন্ত আজকে পথ চলার। আমি আজকে 12টা বছর ধরে একটা দিনের জন্য অপেক্ষা করেছি। মহান আল্লাহর কাছে আমি বারবার মিনতি করে বলেছি, আল্লাহ তুমি আমাকে একটা দিন, একটা মিনিটের একটু সুযোগ করে দিও। জনাব তারেক রহমান স্যারের সাথে আমি কিছু কথা বলবো। আমার ভাই মোহাম্মদ মাজহারুল ইসলাম রাসেল, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা ছিলেন। 2013 সালে 4 ডিসেম্বর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সুমন ভাইয়ের সাথে গুম হয়ে যায়। সে শুধু তার নেতাকে বাঁচাতে চেয়েছিল। ওকে যখন মেটাল রড দিয়ে পিটাতে পিটাতে মাটিতে ফেলে দিচ্ছিল, বলতেছিল সুমন কোনটা বল, সুমন কোনটা বল। ও মারকে পরে মাটিতে লুটে পড়ে বলে না এই যে সুমন। ঠিক তেমনই ভাবে 13টা বছর ধরে আমার বাড়ি হচ্ছে শেরপুরের নকলা উপজেলাতে।
আমাদেরকে ঠিক এমন ভাবে অত্যাচার অবিচার করা হয়েছে। বিএনপি কেন করিস তোরা? আমরা বিএনপি ছাড়ি নাই, আমরা ছেড়ে যাই নাই। আমার 2 ভাই 1 বোন। আমার শুধু একটা কথাই কানে বাজে, আমি যখন ছোট ছিলাম আমার ভাইয়ের সাথে আমার এতটা খুনসুটির একটা সম্পর্ক ছিল, আমি রাগ করলেও বলতো বাবার চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট বোন। স্বাধীন বাংলাদেশে আমরা নিঃশ্বাস ফেলতেছি, আমি শুধু সেই দিনটার অপেক্ষায় আছি। এই ফ্যাসিজমবাদ বিদায় হয়েছে, হয়তোবা তারা আমাদের সাথে বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারত। কত স্বপ্ন ছিল তাদের, হাজারো জনতার উচ্ছ্বাসে তারা একাত্মতা প্রকাশ করত। কত দিন রাত, শেষে অবশেষে একটা সুন্দর ভোরের আলোর অপেক্ষা আমরা করেছি। আমার ভাইয়ের দরজার কর্নারের শব্দে আমাদের ভিতরে সমস্ত নীরবতা ভেঙে খান খান হয়ে যাবে, কিন্তু ভাঙেনি সেই নীরবতা। আমার ভাইয়ের, আমার মায়ের, আমার বাবার অসংখ্য প্রশ্নের উত্তর আজ অজানা। কে দিবে এর সমাধান? আমার ভাই 2013 সালের 4 ডিসেম্বর থেকে আমি ওকে খুঁজে খুঁজে রাস্তায়, বিভিন্ন প্রেস কনফারেন্সে, আমরা রাস্তা ছাড়ি নাই। আমাদের তুলিয়াপা, আমার আন্টি হাজারা খাতুন ফেসপা সামনে বসে আছে। আমার মা এসেছে শেরপুর থেকে, তার 2 চোখে অন্ধ হয়ে গিয়েছিল, একটা চোখ অপারেশন করে ঠিক হয়েছে, আরেকটা চোখ ঠিক হবে না কখনোই। আমার মাকে আমি বলেছি আম্মা তুমি আইসো না কষ্ট করে, বলে মা তুমি কি বলো, আমি আমার আরেক ছেলে তারেক রহমানকে একটু দেখতাম, তুমি আমার না করো না মা। আমি তাকে না করতে পারি নাই। আম্মা, মা, আম্মা দাঁড়াও না মা, ভাইয়া এই যে সামনে বসে আছে, মা তোমার ছেলে, মা, মা তোমার সন্তান। আমি তারেক রহমান ভাইয়ার কাছে কিচ্ছু চাই না ভাইয়া, শুধু আমার ভাইয়ের গুমের বিচারটা ভাইয়া আপনি করবেন ভাইয়া। রুমন ভাই একটু আম্মাকে পারমিশন দেন ভাইয়া। আমাদের চৌধুরী আলম ভাইয়ের ছেলে শাওনকে অনুরোধ করছি আমাদের মাঝে আসার জন্য। রাব্বানির পরিবারের বছর পরে মা, মা গো প্লিজ তুমি যাও মা, সবাইকে কষ্ট দিও না মা। মা প্লিজ, সবাইকে ধন্যবাদ, আমি সরি মা, প্লিজ।